আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইনের পরিচিতি এবং এইচটিএমএল। এই চ্যাপ্টারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে, এর জন্য সৃজনশীল প্রশ্ন আসলে সেটার উত্তর কিভাবে করতে হয়, পাশাপাশি এমসিকিউ প্রশ্ন আসলে তার বেসিকটা কোথা থেকে আপনাকে শিখতে হবে। আশা করি আজকের এই ক্লাসটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারটার জন্য আসলে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তার আগে আমরা একটু অ্যানালাইসিস দেখে নেই, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব। অ্যানালাইসিসটা এর জন্য আগে দেখাচ্ছি, আগে আমাদের বুঝতে হবে এই চ্যাপ্টারের জন্য বোর্ড পরীক্ষায় কোথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, তাহলে আমরা ওই বিষয়গুলোতে বেশি বেশি গুরুত্ব দিতে পারবো। তো যদি দেখি এখানে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হলো এই যে সবার শেষে যেটা আছে টপিক 4, সেটা হলো এইচটিএমএল এর মাধ্যমে লিস্ট তৈরি করা আসতে পারে, অথবা এইচটিএমএল এর মাধ্যমে হাইপারলিঙ্ক এর জন্য এইচটিএমএল কোড লিখতে বলতে পারে, অথবা ছবি যুক্তকরণের জন্য এইচটিএমএল এর কোড লিখতে বলতে পারে, অথবা টেবিল, সবচেয়ে বেশি হলো টেবিল, মানে ম্যাক্সিমাম সময় টেবিলটাই বিভিন্ন বোর্ডে বারংবার আসছে। এই টেবিলের জন্য আপনাকে এইচটিএমএল কোড লিখতে পারে, মাঝে মধ্যে ফর্মটা আসে, তবে ফর্মটা তুলনামূলক কম আসে, এই টেবিলটা সবচেয়ে বেশি আসে। এবং এই একটা টপিক থেকে বিগত সালে কিন্তু বিভিন্ন জায়গায় এই সিকিউ কোশ্চেন কিন্তু আসছে, যেমন দিনাজপুর বোর্ডে 24-এ আসছে, 19-এ আসছে, 18-তে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, চিটাগাং বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, পাশাপাশি বরিশাল বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে কিন্তু ঘুরে ফিরে এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসছে। তারপর যেটা আছে সেটা হলো যে ওয়েব ডিজাইনের ধারণা থেকে মাঝে মধ্যে আসে, বা ওই এইটার সাথে যুক্ত করে ঘ নাম্বারে মাঝে মধ্যে দিয়ে দেয় যে একটা ওয়েবসাইট কাঠামো বা এর পাবলিশিংয়ের যে ধাপগুলো আছে ধাপগুলো ব্যাখ্যা করতে বলে। তো এর সাথে আমাদের এই ধাপগুলো পড়ে নিতে হবে। পাশাপাশি আর যে দুটো আছে এইচটিএমএল ধারণা, এই ধারণা থেকে এমসিকিউ আসে, আর টেক্সট ফরম্যাটিং ট্যাগ এগুলো থেকে সাধারণত এমসিকিউ চলে আসে। তবে এই 1 নাম্বারটা আর 4 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো কোনগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা বলে দিলাম, কোথায় কতবার প্রশ্নগুলো আছে সব কিছু দেখা আছে, লেখা আছে, আশা করি দেখলে জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা মূল ক্লাসে চলে আসি। এখন মেনলি আমরা শুরু করবো যে প্রশ্ন কিভাবে আসে, তার উত্তর কিভাবে লিখতে হয়, দুইটা কিন্তু শেখাই দেবো। প্রশ্নটা কিভাবে আসে, প্রশ্নটা হলো এখানে যেভাবে দেওয়া আছে, যেমন প্রশ্ন নাম্বার 1 এভাবে একটা প্রশ্ন দেওয়া থাকে, দিয়ে এখানে ক খ দেওয়া থাকে, পাশাপাশি গ বা ঘতে যেটা আসে বলে যে এই যে একটা একটা দেওয়া উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের জন্য এইচটিএমএল কোড লিখতে বলে। তো এটা আমরা কীভাবে লিখবো, তো এইচটিএমএল নিয়ে অনেকের ভিতরে অনেক ভয় ভীতি কাজ করে, এইচটিএমএল এত কোড মুখস্থ রাখা পসিবল কিনা। আপনি বিশ্বাস করবেন কিনা যে আপনি একটা কোড যদি ভালো করে বুঝে মুখস্থ করতে পারেন, তাহলে ওই একটা কোড দিয়ে বিভিন্ন রকমের এইচটিএমএল কিন্তু লেখা যায়। অর্থাৎ একটা জাস্ট একটু ফরম্যাটটা একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, ওই একটা দিয়ে আপনি যাবতীয় আসুক ওটা জাস্ট একটু মানে কি একটু রিয়ারেঞ্জ করে বা একটু আপডেট করে মিলে প্রশ্নগুলো আসে। এর জন্য একটা আমরা ভালো করে বুঝবো, পরেগুলো দেখবেন যে হুবহু সেম। তো প্রথমটা হলো শুরু করতে হবে আপনাকে এইচটিএমএল দিয়ে, এবং এটার অবশ্যই মনে রাখতে হবে এটা ওপেনিং ট্যাগ থাকবে, এইচটিএমএল এর অবশ্যই একটা ক্লোজিং ট্যাগ থাকবে, এবং শেষে ক্লোজিং ট্যাগের এখানে একটা স্ল্যাশ চিহ্ন থাকে। তো এই হলো জাস্ট পরিবর্তন, ঠিক আছে, এখানে একটা চিহ্ন থাকবে। এখন আপনি লেখা শুরু করবেন কীভাবে, প্রথমে আগে এইচটিএমএল লিখবেন, তারপর হেড লিখবেন, তার ভিতরে টাইটেল বাংলাদেশ, এই টাইটেল বা হেড এটা দিলেও হয় না দিলেও হয়, এটা লেখা অত নেসেসারি না, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। যাদের মানে এইচটিএমএল এ লিখতে বেশি দক্ষ তারা চাইলে এটা ইউজ করতে পারেন, আর কেউ যদি মনে করেন না আপনি এটা ইউজ করবেন না, আপনি না ইউজ করলেও সমস্যা নাই। মেন হলো এই বডি থেকে, মেনলি হলো বডি, এই বডিটার এখানে শুরু করবেন, বডিটা এখানে শেষ করবেন, শেষ আগেই লিখবেন না, আগে এখানে লিখবেন বডি, মানে বডিরও ওপেনিং ট্যাগ আছে, এরও ক্লোজিং ট্যাগ আছে। তারপর মেনলি এখানে যেহেতু লেখা আছে দ্য ডিভিশন অফ বাংলাদেশ, আর এটা কিন্তু একটু বোল্ড করে দেওয়া আছে, মানে একটু বড় করে দেওয়া আছে। যদি বড় করে দেওয়া থাকে সেক্ষেত্রে লিখবো H3, আর H1 দিলে ম্যাক্সিমাম বড় হবে, H3 দিলে মানে মিডিয়াম যেটা রেঞ্জ সেটা। এখানে H4ও দেওয়া যায়, X5ও দেওয়া যায়, X6ও দেওয়া যায়, 6 দিলে এটা একবারে ছোট হয়ে যাবে। তো যেটা একটু মিডিয়াম সাইজের দেওয়া আছে আপনি 3 ইউজ করতে পারেন। তারপরে এখানে লিখবেন কি, যা লেখা আছে এইখানে যা লেখা আছে তাই আপনি জাস্ট এখানে বসাই দেবেন, তারপর এটা জাস্ট এখানে ক্লোজ করে দেবেন। যদি এরকম বোল্ড করে দেওয়া না থাকতো, যেমন দ্য ডিভিশন অফ বাংলাদেশ, আর এই লেখাটা কিন্তু এই লেখা থেকে একটু বোল্ড করে দেওয়া, তো এরকম যদি বোল্ড করে না দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আপনি এই দুইটা ইউজ করতেন না, যদি দেওয়া না থাকতো। যদি এটা বোল্ড করে দেওয়া আছে জন্য জাস্ট একটা আমরা বোল্ড করার জন্য H3 দিয়ে দিলাম, মানে হিডিং এইচ দ্বারা বোঝাচ্ছে এখানে হিডিংকে। তারপর মেনলি মেন কাজটা হলো এখানে যেহেতু এখানে কিন্তু দেওয়া আছে এ বি সি, তো এখানে এ বি সি পরিবর্তে 1 2 3
দেওয়া থাকতে পারতো। তো এখানে যেহেতু এ বি সি দেওয়া আছে, এই এ বি সি এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট আকারে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এখানে লিখতে হবে ওই অর্ডার লিস্টের ও এল, মানে অর্ডারের ও, লিস্টের এল, ও এল, তারপর টাইপ, এটা যেহেতু এ বি সি দেওয়া এখানে লিখবো হলো টাইপ এ, যেহেতু এ বি সি আকারে দেওয়া। যদি কথা এটা ছোটো হাতের দেওয়া থাকতো, অর্থাৎ এরকম দেওয়া থাকতো ছোটো হাতের এ, এ লিখে তারপরে বি, তারপর সি, এরকম যদি দেওয়া থাকতো এখানে লিখতাম কি টাইপ ছোটো হাতের এ, এভাবে লিখতাম। ওকে, তারপরে কি, তারপর এখানে লিখতে হবে লিস্টে প্রথমে কি আছে খুলনা, খুলনা লিখলাম, লিস্ট শুরু হবে, লিস্টটা ক্লোজিং করতে হবে। আবার ঢাকা, লিস্ট শুরু হবে, লিস্ট ক্লোজিং করতে হবে। আবার দিনাজপুর, এগুলো প্রত্যেকটা একটা লিস্ট, এর জন্য লিস্ট লিখছি, মানে লিস্ট সম্পূর্ণ লেখা যাবে না, এখানে এলআই জাস্ট লিখতে হবে। তারপর দিনাজপুর লিস্ট ক্লোজ। তারপরে কি করতে হবে, এখানে এখানে যে অর্ডার যেটা আছে, অর্ডারের যে ওপেনিং ট্যাগ, এটা জাস্ট এখানে ক্লোজিং করতে হবে। ক্লোজিং করার সময় জাস্ট এখানে একটা স্ল্যাশ চিহ্নটা চলে আসে। আর তারপর যেহেতু মেন কথা কিন্তু এতটুকু আমাদের মেন বডি, এই বডিটা যেহেতু লেখা শেষ, তারপর এখানে লিখলো বডি ক্লোজ, তারপর একবার সবার শেষে HTML ক্লোজ। অর্থাৎ এইভাবে আমরা যদি লিখি তাহলে এটা যদি আমরা নোটপ্যাডে রান করি তাহলে আমাদের এই আউটপুটটা আসবে। তার মানে এইটার জন্য উদ্দীপকের যেটা দেওয়া আছে এর জন্য HTML কোড হলো এটা। সো এতটুকু লিখলে আপনি কিন্তু 3 মার্ক পেয়ে যাচ্ছেন। এটা হলো আমাদের অর্ডার লিস্ট সম্পর্কে দেখলাম। এরপরে আরেকটা দেখবো, সেটা হলো এবার সেমভাবেই দেওয়া আছে, কিন্তু এবার অর্ডার লিস্টটা এ বি সি থেকে শুরু হয় না, এটা শুরু হয়েছে ই থেকে। তো এটা আপনি কিভাবে বুঝাবেন বা এটার জন্য আপনি কীভাবে HTML কোড লিখবেন? সেক্ষেত্রে সব সেম, আপনি চাইলে হেডটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা লেখা লাগবে এরকম ম্যান্ডেটরি না। আপনাকে সেমভাবে HTML দ্বারা শুরু করতে হবে, তারপর বডি লিখতে হবে। তো এখানে যেহেতু বাংলাদেশ ডিভিশন লেখা আছে, এই বাংলাদেশ ডিভিশনটা কিন্তু কোনো ধরনের বোল্ড করা নাই, যেহেতু এখানে কোনো বোল্ড করা নাই, দেখে আমরা চোখের দৃষ্টিতে বুঝতে পারতেছি এটা বোল্ড করা নাই, তাহলে শুধুমাত্র আপনি বাংলাদেশ ডিভিশন লিখবেন। আর যদি কথা এটা একটু বোল্ড করে দেওয়া থাকতো তাহলে সেম আগের মতো H3 লিখে তারপর এখানে H3 দিয়ে এখানে ক্লোজ করে দিতেন। তো যেহেতু এখানে বোল্ড করা নাই, তো এটা আমরা কিন্তু এখানে বোল্ড করবো না। ওকে, যেহেতু বোল্ড করা নাই, সো এটা আমরা করবো না, জাস্ট বোঝানোর জন্য বললাম। তারপর হলো মেনলি এই শুরু হবে। এবার কি দেখেন, এবার কিন্তু এটাও কিন্তু একটা কি, এটা কিন্তু টাইপটা হলো একটা ABC এর টাইপ, কিন্তু এটা কিন্তু স্টার্ট শুরু হয়েছে 5 থেকে। 5 বলতে কি বোঝাচ্ছে, এটা 5 নাম্বার থেকে। দেখেন লেটারটা একটু লেখেন, ABCDE, এটা শুরু হয়েছে কত থেকে, ই থেকে শুরু হয়েছে। এটা কত নাম্বার, 1 2 3 4 5, যেহেতু 5 নাম্বার থেকে শুরু হয়েছে এখানে অবশ্যই লিখতে হবে স্টার্ট 5। আর এখানে কেন আমরা অর্ডার লিস্ট লিখলাম, এটা কিন্তু এক ধরনের অর্ডার লিস্ট, অর্থাৎ এটা আমরা গুণে বলতে পারি যে জির পরে কি তারপরে কি, এভাবে কিন্তু আমরা বলতে পারি। যেহেতু বলতে পারি এগুলো সব অর্ডার লিস্টের ভিতরে পড়বে। তাও সেমভাবে আগের মতো খুলনা, ঢাকা, দিনাজপুর, তারপর যেহেতু অর্ডার লিস্ট এখানে শুরু হয়েছে, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। তো বডি এখানে শুরু হয়েছে, বডি এখানে ক্লোজ, তবে HTML এখানে শুরু হয়েছে, HTML এখানে ক্লোজ। তো এভাবে জাস্ট যদি আমরা লিখি তাহলে এটার আমরা কিন্তু 3 মার্ক পেয়ে গেলাম। সাধারণত এগুলা আসে হলো আপনার 3 মার্কে, গতে আসে। এবার এখানে দেখেন, এবার সেম প্রশ্ন কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। কি চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবার এখানে লেখা হয়েছে দ্য ডিভিশন অফ বাংলাদেশ। আর এবার এখানে কিন্তু অর্ডার লিস্ট নাই, অর্থাৎ আপনি কিন্তু বলতে পারতেছেন না যে খুলনা, ঢাকা, রংপুর এরপর কত নাম্বার দিবেন, নাম্বারটা কিন্তু বলতে পারতেছেন না। তো নাম্বার যদি আপনি বলতে না পারেন তাহলে সেগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের জন্য যেটা একটা ইউজ করতে হবে সেটা হলো ইউএল, মানে আনঅর্ডার যেটা আছে, দেখেন যে আনঅর্ডার লিস্ট এভাবেই তো লিখে, তাই না? তো এখানকার ইউটা আসে এখানে, আর এখানকার এলটা আসলো, সো ইউএলটা ইউজ করতে হয়, যে ইউএল। এবং যদি এরকম থাকে, অর্থাৎ একটা বৃত্তটা যেভাবে ভরাট দেওয়া থাকে, তাহলে সেটার জন্য যে টাইপটা লিখতে হয় সেটাকে ডিস্ক, এটা একটু মনে রাখবো। আগের মতো যে HTML শুরু করলাম, HTML এখানে ক্লোজ, হেডটা দিলেও হয় না দিলেও হয়, এটা ম্যান্ডেটরি না। বডিটা এখানে শুরু হবে, বডিটা এখানে ক্লোজ, বডির ভিতরে মেনলি মেন কিছু HTML এর ভিতরে বডি, আর বডির ভিতরে মেন লেখাগুলো লিখতে হয়। তারপর সেমভাবে জাস্ট এখানে চেঞ্জটা কী হলো, আগেরটার সাথে আগেরটা দিয়েছিলাম অর্ডার লিস্ট, আর এটা আনঅর্ডার লিস্ট, কারণ এটা আমরা কিন্তু বলতে পারতেছি না যে এরপরে কত নাম্বার হবে। সো এই জন্য আমরা আর টাইপটা লিখবো কি ডিস্ক, তারপরে খুলনা, ঢাকা, রংপুর, সেমভাবে লিখে আমরা শেষ করে দেবো। ওকে, এবার দেখেন, এবার আগেরটার মতো এটা কিন্তু আনঅর্ডার লিস্ট, কিন্তু এবার এখানকার টাইপটাকে, এটা হলো স্কোয়ার টাইপ, অর্থাৎ এরকম যদি কোনো স্কোয়ার আকারে দেওয়া থাকে, এরকম একটা, এটা তো স্কোয়ার শেপড, তার ভিতরে ধরে এটা ফিল আপ করে দেওয়া থাকলো, এরকম ফিল আপ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ করতে হয় স্কোয়ার। আর সেম আগের মতো এটা আরেকটা আনঅর্ডার লিস্ট এখানে ক্লোজ, আগের মতো সেমভাবে লিখতে হবে। তার মানে আগেটার মধ্যে জাস্ট চেঞ্জ কী ছিল, আগেটা একটু দেখেন, আগেটা সেম ছিল বাট এটা বৃত্ত দিয়ে মাঝখানে মানে বৃত্ত টাইপের ছিল, সেক্ষেত্রে লিখবো ডিস্ক। আর এটার ক্ষেত্রে স্কোয়ার আকারে যদি দেওয়া থাকে তাহলে লিখবো স্কোয়ার।
তারপরটা দেখেন, তারপরটা এবার দেখেন, এবার কিন্তু কী দেওয়া আছে, এবার জাস্ট এভাবে সার্কেল আকারে দেওয়া আছে। এরকম যদি সার্কেল আকারে দেওয়া থাকে, এই সার্কেল আকারে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে টাইপ লিখতে হবে জাস্ট সার্কেল, এই এতটুকু জাস্ট পরিবর্তন, আর বাদ বাকি যা আছে সব সেম। আগের মধ্যে স্টেমল দ্বারা শুরু, স্টেমল দ্বারা শেষ, আপনি চাইলে হেড লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা ম্যান্ডেটরি না। বডি, বডি শেষ। তারপর এটা যেহেতু এখানে কোনো কিছু বোল্ড করে দেওয়া নাই, নর্মালি জাস্ট লিখবেন ডিস্ক টাইপ লিস্ট। তারপর হলো এটা হলো, যেহেতু এইটাও কিন্তু আনঅর্ডার, এই মানে তিনটাই আনঅর্ডার লিস্ট, এই জন্য আনঅর্ডার টাইপ এভাবে লিখবেন। ওকে, তারপরে যা আছে তারা লিস্টের ভিতরে লিখে দেবেন। তারপরে দেখেন এইবার যে ঘটনাটা ঘটছে, এইবার কিন্তু ওই আগের যে আমরা আনঅর্ডার লিস্ট তিনটা আলাদা আলাদাভাবে শিখলাম, সেই তিনটাই একসাথে দেওয়া আছে। প্রথমে সার্কেল দেওয়া আছে, তারপর স্কোয়ার দেওয়া আছে, তারপর ডিস্ক দেওয়া আছে। তো এই জন্য এবার লিখতে বলছে। এবার কীভাবে লিখবো, যেহেতু তিনটে একসাথে, এই একসাথে কিন্তু পরীক্ষায় বেশি আসে। সেমভাবে HTML লিখবো, HTML এখানে ক্লোজ হবে সবার শেষে। বডি লিখবো, বডিটা এখানে ক্লোজ হবে। তারপরে যেহেতু এখানে লেখা আছে অল টাইপ লিস্ট, লিখলাম অল টাইপ লিস্ট। তারপরে এটা কিন্তু কি, সবগুলো কিন্তু যেহেতু সবগুলো কি আছে আনঅর্ডার লিস্ট, এজন্য শুধুমাত্র লিখবো আনঅর্ডার। এবার যেহেতু এগুলো আলাদাভাবে দেওয়া আছে, এটার ভিতরে এইটা একটা আনঅর্ডার, কিন্তু এই আনঅর্ডারের ভিতরেই দেওয়া আছে কি সার্কেল, এই জন্য লিখবো লিস্ট টাইপ সার্কেল। অর্থাৎ এইবার এই লিস্টের ভিতরে আমরা প্রবেশ করাই দেবো, যেহেতু সবগুলো মিক্সড আকারে দেওয়া আছে। তারপরে লিখবো মাদারবোর্ড। তারপর এইটা কি আকারে আছে, এই লিস্টের ভিতরে লিখবো এটা স্কোয়ার আকারে আছে, তাহলে লিখবো টাইপ, এখানে লিখবো স্কোয়ার। তারপর এটা কি আকারে আছে, ডিস্ক আকারে আছে, তাহলে এখানে লিখবো ডিস্ক। সো এইভাবে যদি আসে তাহলে লিস্টের ভিতরে লিখতে হবে। এর আগে কিন্তু আমরা কী করছি দেখেন, এর আগেরটাতে আমরা লিখছিলাম হলো ইউএল টাইপ সার্কেল, যেহেতু সবগুলাই একবার কি সবগুলাই সার্কেল আকারে আছে, এই জন্য আমরা এই আনঅর্ডার লিস্টের ভিতরে সার্কেলটা ডিক্লেয়ার করে দিয়েছি। কিন্তু এর পরের যে প্রশ্নটা, পরের প্রশ্নটা দেখেন যে না, এবার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ফরম্যাটে দেওয়া আছে, জন্য সবগুলা লিস্টের ভিতরে দেবো, এই লিস্টের ভিতরে দেবো। ওকে, এই লিস্টের ভিতরে সবগুলো দিয়ে দেবো। আর বাদ বাকি ওই আনঅর্ডার লিস্ট এখানে শুরু হবে, এখানে ক্লোজ হবে, বডিটা এখানে শুরু, বডিটা এখানে ক্লোজ, আর HTML এখানে শুরু, এখানে ক্লোজ। সো এইভাবে লিখলে কিন্তু এখানে আমরা 3 মার্ক পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সময় এই তিনটা একসাথে চলে আসে। সো আমরা এইভাবে লিখবো। ওকে, তারপরে দেখেন এইবার আমরা চলে আসলাম কি টেবিলে চলে আসলাম। এখন হলো আমাদের টেবিল, এই টেবিলটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় কিন্তু দেখা যায় এই টেবিলটা থেকে প্রশ্ন বেশি আসে। তো টেবিলটা থেকে যেহেতু প্রশ্ন বেশি আসে, সেই জন্য টেবিলটা একটু ভালো করে শিখতে হবে। একটা ভালো করে শিখলে দেখা যাবে মোটামুটি সবগুলো আমরা উত্তর করতে পারবো। তো সেক্ষেত্রে প্রথম যেটা কাজ হবে, আগে আমরা দেখি টেবিলে কী দেওয়া আছে। এখানে রোল, এখানে সাবজেক্ট, রোল হলো 201, তার সাবজেক্ট হলো বাংলা, 202 ইংলিশ, 203 ICT, এভাবে দেওয়া আছে। তো এটার জন্য আমরা লিখবো। এটার জন্য প্রথম যেটা শুরু করতে হবে, HTML লিখতে হবে, HTML সবার শেষে ক্লোজ করতে হবে, বডি লিখতে হবে, বডি এখানে ক্লোজ করতে হবে। এগুলা তো সবগুলোর ক্ষেত্রে সেম, এটা সবগুলোর ক্ষেত্রে সেম, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলা সেম। কিন্তু মেন হলো এখানে লিখতে হবে টেবিল। যেহেতু এটা একটা কি টেবিল, তাহলে এখানে টেবিলটা ইউজ করতে হবে, এবং এখানে সবসময় এটা লিখতে হবে বর্ডার 1, এই কথাটা সবসময় লিখতে হবে। কেন? কারণ যেহেতু এখানে বর্ডার 1 দ্বারা বোঝাচ্ছে এখানে 1 রেশিওতে বর্ডার থাকবে, আর এটার কতটুকু মাপের হবে সেই মাপটা জাস্ট দিয়ে দিলাম। এটা একটা স্ট্যান্ডার্ড মাপ, আপনি সবসময় টেবিলের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড মাপটা ইউজ করবেন। তারপরে মেনলি এই যে এগুলা কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই যে টেবিলের ক্ষেত্রে এগুলাকে বলা হয় TR, মানে এগুলো হলো টেবিল রো, সরি, প্রত্যেকটাকে বলে TR। এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, আর এগুলা কিন্তু বলা হয় কলাম। তো কলামগুলো আমাদের দরকার নেই, আমরা সবগুলো টেবিল রো। তাহলে মনে রাখবো এখান থেকে শুরু করে এটা একটা টেবিল রো, এখানে একটা টেবিল রো কিন্তু শেষ, আবার এখানে একটা টেবিল রো শুরু, আবার এখানে কিন্তু একটা টেবিল রো শেষ, আবার এখানে টেবিল রো শুরু, আবার কিন্তু এখানে টেবিল রো শেষ, আবার এখানে একটা টেবিল রো শুরু, আবার এখানে কিন্তু একটা টেবিল রো শেষ। তার মানে এভাবে 4টা আমাদের লিখতে হবে। আর টেবিলের ভিতরে যেগুলো আছে দেখেন, টেবিলের ভিতরে যেগুলো আছে এগুলোকে বলে টেবিল ডাটা। এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, মানে সবগুলোকে বলে টেবিল ডাটা। তার মানে যেহেতু এটা টেবিল ডাটা, এটাকে বলতে হবে এটা টেবিল ডাটা, তাহলে শুরু করতে হবে টেবিল ডাটা, আর এখানে টেবিল ডাটা ক্লোজ। আবার এটাকে এটা টেবিল ডাটা, তাহলে লিখতে হবে টেবিল ডাটা, আবার টেবিল ডাটা এখানে ক্লোজ। আবার এটাকে একটা টেবিল ডাটা, আবার এখানে টেবিল ডাটা ক্লোজ। আবার এটা একটা কি টেবিল ডাটা, আবার এখানে টেবিল ডাটা কিন্তু ক্লোজ। সো এইভাবে কিন্তু প্রত্যেকটা লিখতে হবে। তার মানে দেখা যাচ্ছে টেবিল রোর ভিতরেই কিন্তু কি থাকে, টেবিল ডাটা থাকে। ওকে, তো এত কিছু বুঝতে পারি, তাহলে এইটাই আমাদের এখন শুরু করতে হবে। এটা তাহলে কীভাবে করতে হবে, তাহলে আমরা যদি এখন দেখি কীভাবে করতে হবে। প্রথম কাজটা হবে
যে আমাদের তাহলে ডিক্লেয়ার করতে হবে যে টি আর অ্যালাইন সেন্টার, এটা কেন লিখলাম, যদি এই লেখাগুলা মাঝখানে থাকে, দেখেন একবারে টেবিল ডাটার যে ইয়াগুলা সেলগুলো আছে এগুলো মাঝখানে আছে, যদি মাঝখানে থাকে তাহলে লিখতে হবে অ্যালাইন বলতে পজিশনটাকে বোঝাচ্ছে, পজিশন যেহেতু সেন্টারে যেন, অর্থাৎ এখানকার এই যে টিআর এর অর্থাৎ এই টেবিল রোর এই সবগুলোই মাঝখানে আছে, মাঝখানে আছে, যেন অ্যালাইন সেন্টার। যদি মাঝখানে না থেকে কথা এটা প্রথম থেকে শুরু হতো তাহলে এখানে কোনো কিছু না লিখলে এটা অটোমেটিকলি ডিফল্টভাবে এটা প্রথম থেকে শুরু হতো, যেহেতু মাঝখানে দেওয়া আছে যেন অ্যালাইন সেন্টার লিখবো। তারপরে এই টেবিল রোর ভিতরে, এই প্রথম টেবিল রোর ভিতরে কী কী আছে, রোল আছে, তাহলে টেবিল ডাটা, তারপর রোল, টেবিল ডাটা ক্লোজ, তারপর কী আছে টেবিল ডাটা সাবজেক্ট, টেবিল ডাটা ক্লোজ, তারপর টিআর ক্লোজ, মানে টেবিল রোটা ক্লোজ করে দিলাম। আবার এখানে টিআর মানে টেবিল রোটা শুরু হলো, তার ভিতরে কী আছে 201 আছে লিখলাম, তারপর বাংলা আছে, টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা ক্লোজ, তারপরে কি ওই টিআরটা ক্লোজ মানে রোটা শেষ হয়ে গেল। তারপর আবার একটা কী হলো, টেবিল রো শুরু হলো, তারপর টেবিল রোর ভিতরে কী কী আছে, প্রথমে 202 আছে, 202 লিখলাম, তারপর কী আছে ইংলিশ আছে, ইংলিশ লিখলাম, তারপর টিআরটা ক্লোজ মানে এই রোটা শেষ, তারপর নতুন একটা রো শুরু, তাহলে টিআর অ্যালাইন সেন্টার, এখানে কী কী আছে 203 আছে, 203 এর জন্য লিখলাম, তারপর কী আছে আইসিটি আছে, আইসিটির জন্য লিখলাম, তারপরে সেই রোটা ক্লোজ, যেহেতু তারা সম্পূর্ণ শেষ। তারপরে এখান থেকে এখন আমাদের কী করতে হবে, এই টেবিলটা ক্লোজ করে দিতে হবে, তারপর বডি ক্লোজ, তারপর হলো এইচটিএমএল ক্লোজ। তো এইভাবেই আমাদের কিন্তু কী লিখতে হবে, যদি টেবিল আসে এভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তো টেবিলের বেসিকটা আশা করি বুঝতে পারছি, এবং পরীক্ষার জন্য টেবিলটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম সময় এই টেবিলটা কিন্তু দিয়ে দেয়, এই জন্য আমাদের টেবিলটা কিন্তু খুবই ভালো করে শিখতে হবে। আশা করি জিনিসটা ভালো করে রপ্ত হয়েছে। এখন মিলে আলোচনা করবো এবার টেবিলের ভিতরে জাস্ট একটা এক্সট্রা নতুন জিনিস আসছে, সেটা হলো এই টেবিলের উপরে এইখানে একটা ক্যাপশন অ্যাড করে দিচ্ছে। মানে এর আগেরটাতে দেখেন, আগেরটাতে টেবিলের উপরে কোনো ধরনের ক্যাপশন ছিল না, কিন্তু প্রশ্ন যদি কখনো এরকম ক্যাপশন থাকে তো সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে জাস্ট একটা ট্যাগ ইউজ করবো এই টেবিলের ভিতরে, যেহেতু এটা একটা টেবিলের উপরে আছে, যেমন এখানে লিখবো ক্যাপশন, ক্যাপশনে কী আছে টেবিল নাম্বার 2 যদি লেখা থাকে, যেমন টেবিল নাম্বার 2 এখানে যাই লেখা থাকবে তাই এখানে লিখবো, আর ক্যাপশনটা জাস্ট ক্লোজ করে দেবো। আর আগেরটাতে দেখেন, আগেরটাতে কী ছিল, আগেরটাতে জাস্ট কিন্তু দুইটা আমাদের কী ছিল কলাম ছিল, বাট এখানে কয়টা কলাম, 3টা কলাম। তো সেমভাবে আগের মতো 3টা কলামই লিখবো। তারপর আগে লিখবো ক্যাপশন তো লিখলাম, তারপর এটা টিআর শুরু, তারপরে এই যে আমার টেবিল এই যে আইডি নাম্বার লিখলাম, তারপর কি না নেমের জন্য লিখলাম, তারপর কি স্যালারির জন্য লিখলাম, তারপর ওই টিআরটা শেষ হয়ে গেলো, মানে ওই রোটা শেষ হয়ে গেল। তারপরটার ক্ষেত্রে আমরা 101-এর জন্য লিখলাম, তারপরে রাকিবের জন্য লিখলাম, তারপর কি লিখলাম এই 2000-এর জন্য লিখলাম, তারপর ওই রোটা শেষ করে দিলাম। তারপর কি লিখলাম এই আবার টিআরটা শুরু হলো, আবার 102-এর জন্য লিখলাম, তারপর রিমার জন্য লিখলাম, তারপর 3000টা লিখলাম, লিখে তারপর টিআর ক্লোজ, তারপর এই টেবিলটা এখানে ক্লোজ হয়ে গেল, তারপর বডি ক্লোজ, তারপর এইচটিএমএল ক্লোজ। সো 3টা 4টা যাই থাক না কেন জাস্ট আস্তে আস্তে বাড়বে। কথা কথা এখানে যে আরও একটা থাকতো তাহলে এখানে আমরা আরেকটা ডাটা লিখতাম, এখানে আরেকটা ডাটা লিখতাম, এখানে আরেকটা ডাটা লিখতাম, ব্যাপারটা এরকম। ওকে, আশা করি বোঝা গেছে। এখন হলো দেখেন এবার একটু চেঞ্জ আসছে, চেঞ্জটা কি এর আগে এতক্ষণ ধরে আমরা ইজিলি করলাম, আস্তে আস্তে একটু কমপ্লেক্স সিচুয়েশনে যাচ্ছি। এবার যে ঘটনাটা ঘটছে, এবার যেটা ঘটছে সেটা কি, সেটা একটু বোঝার চেষ্টা করি। এবার এখানে দেওয়া আছে কি সবই সেম, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, কিন্তু এই কিন্তু এখানে কি করছে, কিন্তু এখানে যেটা করছে এই যে সায়েন্স যে লেখাটা আছে এ কিন্তু একাই দেখেন, নর্মালি কিন্তু এখানে এরকম যে একটা দাগ হওয়ার কথা ছিল, কিন্তু সে দাগগুলা হতে দেয়নি, না হতে দিয়ে সে কি করছে, সে সম্পূর্ণটুকুকে নিজের ভিতরে নিয়ে নিছে। অর্থাৎ যদিও এখানে একটা দাগ এরকম হওয়ার কথা ছিল, এরকম দাগ হওয়ার কথা ছিল, বাট এই সায়েন্সের যে ঘরটা আছে সে কিন্তু ওই দাগগুলো হতে দেয়নি, মানে সেগুলাকে সে একীভূত করছে। এই একীভূত করাকে সাধারণত স্প্যান দ্বারা প্রকাশ করতে হয়। তো এখানে সে কী করছে, সে কিন্তু এখানে কিন্তু এই রোগুলাকে একীভূত করছে, এই জন্য আমরা রো স্প্যান ইউজ করবো। আর যদি কলামকে একীভূত করতো কোল স্প্যান আসতো, কলামকে ইয়াটা আমরা পরে আসতেছি, আপাতত এখানে বুঝি। যেহেতু এটা একটা কিন্তু মনে রাখতে হবে যে এই পাশে যেগুলোকে রো বলা হয়, আর খারাপভাবে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় কলাম। তো এই বরাবর যেহেতু এটা কিন্তু এগুলো কিন্তু রো হওয়ার কথা ছিল, বাট এই রোটাকে কিন্তু কী করছে, সে একীভূত করছে, এই জন্য লিখবো রো স্প্যান। কয়টা এখানে ছিল, 1টা 2টা 3টা 4টা, তো 4টাকে যেহেতু একীভূত করছে তখন রো স্প্যান 4 লিখতে হবে। দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা ঘরকে সে একীভূত করেছে, একাই করে ফেলছে, মানে একীভূত করছে, তাহলে ইউজ করতে হবে রো স্প্যান। ওকে, এটা জাস্ট আগে একটু বুঝতে হবে। এখন সবসময় মাথা রাখতে হবে এই যেই ঘরটাই থাকবে সেটা সবসময় প্রথমটার সাথে রোটা কল্পনা করবো, অর্থাৎ এটা একটা রো হিসাব করবে এভাবে, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো।
মানে এইভাবে হিসাব করবো, অর্থাৎ সবসময় এটা প্রথম ঘরের সাথে চলে যাবে, এটা পরবর্তীর সাথে আমরা হিসাব করবো না। তাই যদি হয় তাহলে এখন আমরা যদি এটাতে চলে আসি, এটাতে কী দেওয়া আছে, প্রথমে সেমভাবে এটার HTML কোড প্রথমে লিখবে HTML, তারপর বডি, তারপর টেবিলের ক্ষেত্রে সেম, যেহেতু এখানে ক্যাপশন দেওয়া আছে এই জন্য লিখবো ক্যাপশনটা লিখলাম। এখন মেন কাহিনী হলো এখানে, মানে মেন হলো প্রথম, মানে মেন হলো এখানে, এটা বুঝতে পারলে বাদ বাকিগুলো সহজ। তো এখানে কীরকম দেওয়া আছে, সেমভাবে আমরা কি বলছিলাম, আমরা যেটা বলছিলাম যে এইটাকে সম্পূর্ণকে, এই সম্পূর্ণকে একটা রো আমরা হিসাব করব, তারপরে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, ওকে। তাই যদি হয় তার মানে তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, প্রথমে লিখতে পারি টি, মানে টি ডাটা, এটা তো একটা ডাটা, এটা একটা ডাটা, সবগুলো তো ডাটা, তাহলে সেক্ষেত্রে লিখলাম ফিজিক্স লেখা। এই সায়েন্সের এখানে এসে মেন ইয়াটা হলো এই জায়গায়, মানে মেন চেঞ্জটা হলো এই জায়গায়, যে এই টিডি মানে এই যে ডাটাটা আছে, এই সায়েন্সের ঘরে যে ডাটাটা আছে, সে কি করছে, সে 4টা রোকে একটা করে ফেলছে, এই জন্য লিখবো রো স্প্যান 4, তারপর লিখবো হলো সায়েন্স, এখানে সায়েন্স লেখা আছে সায়েন্স, তারপর ডাটাটা ক্লোজ, তারপর এখানে টিআরটা ক্লোজ, আর বাদ বাকি সব সেম, তারপর টিআর শুরু, টিআর ক্লোজ, আর ডাটাটা লিখছে হলো কেমিস্ট্রি, তারপর হলো বায়োলজি, তারপর হলো ম্যাথমেটিক্স, তারপর টেবিল শেষ, বডি শেষ, HTML শেষ। তার মানে মেন চেঞ্জটা কোথায়, এই জায়গায় চেঞ্জ, অর্থাৎ এই যে এই জায়গায় এটা একটা বুঝতে হবে যে সম্পূর্ণকে একটা ধরতে হবে, আর এটাকে একটা, এটাকে একটা, এটাকে একটা, আর চেঞ্জটা কোথায়, যেহেতু 4টা রোকে একটা করে ফেলছে যেন লিখতে হবে রো স্প্যান 4। জাস্ট এতটুকু পরিবর্তন বুঝতে পারলে আশা করি পরীক্ষা প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। এখন মিলে আলোচনা করবো কি নিয়ে, এখন আপনাদের সাথে আলোচনা করবো হলো পরের প্রশ্ন। দেখেন এবার দেখেন এখানে যেটা ঘটছে, এবার কিন্তু কলামকে একীভূত করছে। কলামকে কীভাবে একীভূত করছে দেখেন, বাস্তব পক্ষে এইখানে এই যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বার এখানে কিন্তু এখানে একটা কী হওয়া উচিত ছিল, এখানে কিন্তু একটা এরকম লাইন হওয়া উচিত ছিল, বাট এই ফোন নাম্বারটা কী করছে, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই দুইটা কলামকে একটা করে ফেলছে। যেহেতু একটা করে ফেলছে মানে একীভূত করছে, আর একীভূত করা হলেই সেক্ষেত্রে আমরা ইউজ করবো কলামের থেকে আসবে কোল, তাহলে লিখবো স্প্যান। কয়টাকে করছে দেখেন, নর্মালি কিন্তু হওয়ার উচিত ছিল একটা, দুইটাকে একটা করে ফেলছে, এটা লিখবো কোল স্প্যান 2। এখানে দেখেন এটা কিন্তু কলাম হিসেবে আমরা, এর আগেরটা কী ছিল দেখেন একটু দেখেন, এর আগেরটা ছিল এই বরাবর, এর আগেরটা কি ছিল, এর আগের কিন্তু রো বরাবর ছিল, যে রো বরাবর ছিল, বাট এর পরেরটা দেখেন এটা কিন্তু দেওয়া আছে কলাম বরাবর। তো যেহেতু কলাম বরাবর দেওয়া আছে, সেজন্য কিন্তু আমরা কোল স্প্যানটা ইউজ করবো, আর বাদ বাকি সব সেমভাবে দেখেন। তাহলে আমরা এখানে কী কী আছে, HTML লিখলাম, বডি লিখলাম, টেবিলে যেহেতু এবার দেখেন কোনো ক্যাপশন নাই, যেহেতু ক্যাপশন নাই এই জন্য ক্যাপশনের ইয়াটা আমরা এখানে লিখি নাই। সেমভাবে দেখেন তাহলে আমরা নেম দ্বারা শুরু করলাম, এই জায়গায় জাস্ট চেঞ্জটা কি চেঞ্জ, এই ডাটাটা কি করছে, দুইটা কলামকে এক করে ফেলছে, যেন বললাম কোল স্প্যান 2, তারপর ফোন নাম্বার, তারপর ডাটা ক্লোজ, টিআর ক্লোজ, আর বাদ বাকি সব সেম। এই রানার জন্য লিখলাম, ফোন নাম্বারের জন্য লিখলাম, এই ফোন নাম্বারের জন্য লিখলাম, তারপর টিআর ক্লোজ, তারপরে দেখেন এই সাকিবের জন্য লিখলাম, সাকিবের ফোন নাম্বারটা দিলাম, তারপর সাকিবের আরেকদম মানে দুইটা ফোন নাম্বার ওদের, এজন্য দুইটা ফোন নাম্বার দিলাম, তারপর টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। সো আমাদের এই কোল স্প্যান আর রো স্প্যান এই দুইটা কনসেপ্ট একটু শিখতে হবে, কারণ পরীক্ষা কিন্তু এগুলো কিন্তু প্রায় সময় দিয়ে দেয়। তারপর দেখেন তারপরে যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের বোর্ড প্রশ্ন, মানে বোর্ডে এই প্রশ্নটা সরাসরি চলে আসছিল। হ্যাঁ, তো যেহেতু বোর্ডে আসছিল এটা ইম্পর্টেন্ট। এটা কীভাবে দেওয়া আছে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা যেটা দেওয়া আছে এখানে সেমভাবে দেওয়া আছে, বাট এবার দেখেন এইখানে যে ঘটনা ঘটছে, কিন্তু আমরা নর্মালি একটু চিন্তা করবেন যে দাগটা কীরকম হওয়া উচিত, মানে ঘরটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল, ঘরটা এরকম হওয়া উচিত ছিল, বাট এই 50,000 যে লেখাটা আছে এ কী করছে, এই ডাটাটা কী করছে, এই এই দুইটা রোকে এক করে ফেলছে। তারপরে এখানে কী লিখতে হবে, যেহেতু দুইটা রোকে এক করে ফেলছে তার মানে এখানে অবশ্যই রো স্প্যান লিখতে হবে, এবং রো স্প্যান কত লিখতে হবে, 2 লিখতে হবে, এটা জাস্ট চেঞ্জ, আর বাদ বাকি সব সেম। এবং মাথায় রাখতে হবে আমরা রোগুলো এইভাবে হিসাব করবো, এটা একটা আমরা হিসাব করবো, এটা একটা রো, আর এই দেখেন প্রথমটা দিয়ে এটা শেষ, এটা একটা রো, আর এই এতটুকু একটা রো। তাহলে আমরা দেখি কীভাবে আসতেছে। দেখেন প্রথমে আমরা লিখবো HTML লিখলাম, বডি লিখলাম, টেবিল লিখলাম, আর এখানে এটা তো নর্মালি নেমের জন্য লিখলাম। আচ্ছা এবার দেখেন এই লেখাগুলো কিন্তু একটু বোল্ড করে দেওয়া আছে, যেহেতু একটু বোল্ড করে দেওয়া আছে এই জন্য এটার জন্য লিখবো TH, সেক্ষেত্রে ওগুলো ডাটা হিসাবে ধরবো না, আর যেগুলো নর্মাল থাকবে সেগুলো TD হিসাবে ধরবো। যেহেতু একটু বোল্ড করে দেওয়া আছে টেবিল হাটার হিসাবে ধরবো নেম, তারপর টেবিল হাটার এমপ্লয়ি নেম, তারপর স্যালারি, তারপর ওই টিআরটা শেষ। এবার দেখেন এবার বলছিলাম যে এই সম্পূর্ণকে কিন্তু প্রথমটা দিয়েই আমার রোটা চলে যাবে। তারপর এবার লিখতে হবে ডাটা, এটা লিখলাম, তারপর মিনা এটা লিখলাম, কিন্তু মেন চেঞ্জটা হলো এই জায়গায়। কী চেঞ্জ দেখেন এখানে রো স্প্যান 2টা কেন দিলাম, যেহেতু কি এখানে রো হওয়ার কথা ছিল, বাট এই দুইটা রোকে সে একাই নিয়ে নিয়েছে, এই জন্য লিখলাম রো স্প্যান 2 কে নিয়েছে 50,000, তারপর ওই ডাটাটা ক্লোজ, তারপর টিআরটা ক্লোজ, তারপর কী হবে
এই 1005, তারপর হলো রিনা লিখলাম, তারপর ওই টিয়ারটা ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তার মানে এখানে জাস্ট এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছিল, জন্য এটা কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। তারপরেটা দেখেন, এবার দেখেন একটু এবার কীভাবে দেওয়া আছে একটু চিন্তা করেন। নর্মালি কিন্তু এই বরাবর হওয়া উচিত ছিল, এই বরাবর একটা হওয়া উচিত ছিল, এই বরাবর একটা কলাম হওয়া উচিত ছিল, বা আচ্ছা এটা কিন্তু এই বরাবর এখানেও একটা হওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ এরকম হওয়া উচিত ছিল, বা এখানে একটা হওয়া উচিত ছিল। বাট এই আইসিটি লেখাটা কি করছে, এই আইসিটি 1 2 3 এই 3টা কলামকে একটা করে ফেলছে। আবার অপরদিকে যে 100 লেখাটা আছে, 100টা কি করছে, 1 2 3 এই 3টা কলামকে এক করে ফেলছে। তা জাস্ট চেঞ্জটা এখানে হবে আর এখানে হবে। তাই যদি হয় তাহলে দেখেন কীভাবে করবো, সেমভাবে HTML দ্বারা শুরু, তারপর বডি, তারপর টেবিল, তারপর ক্যাপশন, যেহেতু মার্ক লেখা আছে যেন ক্যাপশনটা দিছি, আর ক্যাপশন যদি মার্ক লেখাটা না থাকতো তাহলে এটা দেওয়ার দরকার ছিল না। তারপর এবার দেখেন এই যে আইসিটি, এই আইসিটির এখানে কিন্তু মেন চেঞ্জটা কি, এই কোল স্পেন 3। কেন কোল স্পেন 3 দিলাম, ওই যে বলছিলাম যে এখানে একটা দাগ হওয়ার কথা ছিল, এখানে একটা দাগ হওয়ার কথা, হইলে কয়টা কলাম হইতো, 1 2 3 তাহলে 3টা কলামকে সে একীভূত করছে, জন্য বললাম কোল স্পেন 3। তারপর আইসিটি, তারপর বাদবাকিগুলো সেম, MCQ, CQ, তারপর প্র্যাকটিক্যাল, তারপর হলো 25, তারপর হলো 50, তারপর হলো 25, এর জন্য লিখলাম। এইবার দেখেন এখানে আবার চেঞ্জ, কেন চেঞ্জ দেখেন এখানে চেঞ্জ কেন, সেমভাবে এই 100টাও কী করছে, হওয়া উচিত ছিল 1 2 3টা কলামকেই সে একা নিয়ে নিছে, এজন্য সেই ডাটাটা এখানে লিখেছে কোল স্পেন 3 100। তারপর টিয়ার ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এখন মেনলি এবার দেখেন আরেকটু কমপ্লেক্স সিচুয়েশন, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, এটা কিন্তু আমাদের বোর্ডে আসছিল। হ্যাঁ এই প্রশ্নটা আমাদের বোর্ডে আসছিল, তো এটা একটু যদি চিন্তা করি এটা কীরকম হবে। প্রথমে দেখেন স্টুডেন্ট নেম দেওয়া আছে, তারপর রানা লেখা আছে, তারপর কম্পালসারি লেখা আছে বাংলা ইংরেজি আইসিডি, অপশনাল দেওয়া আছে এরকম। তো এখানে কিন্তু এবার যে ঘটনাটা ঘটছে, এখানে রো স্পেন এবং কোল স্পেন মার্কস করে দেওয়া আছে, মানে একসাথে দেওয়া আছে। সো একসাথেও কিন্তু ওই পরীক্ষায় চলে আসে, সেক্ষেত্রে আমরা সেটা কীভাবে করব। তো যেহেতু এটা একসাথে দেওয়া আছে, আমাদের আগে চিন্তা করতে হবে এখানে কীরকম হওয়া উচিত ছিল। দেখেন প্রথম কথা হলো হওয়া উচিত ছিল, যেহেতু এখানে ফিজিক্সটা আছে তাহলে এইখানে এই বরাবর কিন্তু একটা দাগ হওয়া উচিত ছিল, এই বরাবর কিন্তু এরকম হওয়া উচিত ছিল, মানে কীরকম হওয়া উচিত ছিল সেটা আগে মনে মনে একটু চিন্তা করবে। এখানে একটা দাগ হওয়া উচিত ছিল, এখানে একটা দাগ হওয়া উচিত ছিল, বাট সেই দাগগুলো নাই। যেহেতু নাই তার মানে সেটা স্পেনের ভিতর ফেলাই দিব। কীভাবে দেখেন, তাহলে প্রথম কথা হলো আগে আমরা চিন্তা করি, আর রোটা আমরা কীভাবে হিসাব করব, তাহলে রোটা আমরা হিসাব করবো এভাবে। দেখেন এটা একটা, এইটা একটা, মানে প্রথমটা দিয়ে প্রথমটা চলে যাবে, তাহলে এটা একটা রো, তারপর এই সম্পূর্ণ একটা রো, তারপরে এইটা রো, তারপরে এইটা রো, তারপরে এই সম্পূর্ণ একটা রো, এভাবে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ এখন আমরা শুরু করি, তাহলে প্রথমে আমরা কি সেমভাবে শুরু করতে হবে, প্রথমে লিখতে হবে কি, প্রথমে লিখতে হবে হলো HTML বডি টেবিল, আর যেহেতু এখানে ক্যাপশন নেই ক্যাপশনটা আমরা দিইনি। প্রথমটা তো নর্মাল, প্রথমে স্টুডেন্ট নেমের জন্য লিখলাম, তারপরে রানার, আচ্ছা রানার এখানে কিন্তু দেখেন এখানে কোল স্পেন 3 কেন দিলাম, কারণ ওই যে সেমভাবে এখানে কিন্তু এরকম একটা দাগ হওয়া উচিত ছিল, মানে রানাই দেখেন 1 2 3 তিনটা কলামকে একা নিয়ে নিয়েছে, এই জন্য লিখলাম কোল স্পেন 3 রানা। তারপরটার ক্ষেত্রে দেখেন, আচ্ছা তারপরটার ক্ষেত্রে এবার দেখেন এবার কী হওয়া উচিত ছিল, এবার কিন্তু এই রোগুলাকে দেখেন 1 2 3 তিনটা রোকে এই কম্পালসারি যে ডাটাটা আছে সেটা এক করে ফেলছে, এই জন্য এখানে লিখবো কি রো স্পেন। আর ওটাতে কেন কোল স্পেন, কারণ কলামকে সে কী করছে একীভূত করছে, আর এখানে রোকে করছে, রো স্পেন 3 কম্পালসারি। তারপর হলো বাংলার ক্ষেত্রে দেখেন এও কিন্তু তিনটাকে এক করে ফেলছে, এই জন্য 3 কোল স্পেন 3। তারপর হলো কি, তারপর বলছিলাম ইংলিশও কী করছে, ইংলিশও তিনটাকে এক করে ফেলছে। তারপর কি, তারপর আইসিডিও তিনটাকে এক করে ফেলছে। তারপর সবার শেষে অপশনাল, তারপর হলো কি ফিজিক্স, এরা তো আর এক করে নাই, এরা তো নর্মালি ফিজিক্সের জায়গায় ফিজিক্স, ম্যাথের জায়গায় ম্যাথ, বায়োলজির জায়গায় বায়োলজি, সো এই দিক দিয়ে আর ওই স্পেন ইউজ করা লাগবে না। তারপর টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। সো এটা একটু গুরুত্ব দিতে হবে, এখানে কিন্তু কলাম স্পেনও আছে, রো স্পেনও আছে, এবং এটা যেহেতু বোর্ডের কোশ্চেন, বোর্ডে কিন্তু এই প্রশ্নটা বারংবার চলে আসছিল। তো এরপরে আমরা দেখবো কি, এরপরে আমরা তারপরেরটাতে চলে যাই। তারপরে দেখেন তারপরের প্রশ্নটা এটা আমাদের এরকম দেওয়া আছে। এবার আমাদের কি বলছে এখানে, এখানে জাস্ট বলছে সবগুলো সেমভাবে দেওয়া আছে, টেক্সট রেজাল্ট রোলগুলো দেওয়া আছে। রোল টেক্সট রেজাল্টটা কিন্তু একটু মানে টেবিল হেডার আকারে দেওয়া আছে, মানে একটু বোল্ড করে দেওয়া আছে। রোল গ্রুপ নেম রেজাল্ট এগুলো একটু বোল্ড করে দেওয়া আছে, বাদ বাকি সব ডাটা আকারে দেওয়া আছে। তো যেহেতু এখানে ইমেজের ইয়াটা আসলে করে দেয় না, সো ইমেজ সোর্সটা আমরা পরের একটা ইয়াতে দেখাবো, বাট এখানে আমরা নর্মালি মনে করবো জাস্ট লেখা আছে image.jpg, যেহেতু উল্লেখ করে বলে না কোনো কিছু যেখানে ইমেজ অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা আমরা কীভাবে শুরু করব, প্রথমে আমরা যদি শুরু করি কী দেওয়া আছে, আমরা আগের মতো আগে হিসাব করি যে এখানে রো কোনগুলো, কলামগুলো কী হয়েছে। দেখেন নর্মালি কিন্তু এখানে একটা কলাম হওয়া উচিত ছিল, এখানে একটা কলাম হওয়া উচিত ছিল, এখানে একটা কলাম হওয়া উচিত ছিল।
এর একটা রো হওয়া উচিত ছিল, এখানে একটা রো হওয়া উচিত ছিল, এখানে একটা রো হওয়া উচিত ছিল, বাট এটা হয়নি, মানে সেটা একীভূত হয়ে গেছে। তো সেক্ষেত্রে তাহলে প্রথম কাজ হবে কি, প্রথমে আমরা যদি রো হিসাব করি যে এখানে রো কয়টা, তাহলে এই দেখেন এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। সো রোর হিসাবগুলো আগে হয়ে গেল। এখন আমাদের শুরু করি তাহলে। তাহলে এখন আমরা কীভাবে করব? প্রথম কাজ হলো সেমভাবে সেমভাবে আমাদের কী করতে হবে, HTML দ্বারা শুরু, বডি দ্বারা শুরু, টেবিল, তারপর টিআর দ্বারা শুরু করলাম। এখন দেখেন এই যে টেস্ট রেজাল্ট, এই টেস্ট রেজাল্টটা কী করছে, একটা দুইটা তিনটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা ঘরকে এক করে ফেলছে, তাহলে লিখব কুল স্প্যান 4। তারপর এই যে ইমেজ ডট জেপিজি এ কী করছে দেখেন, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা রোকে এক করছে, তাহলে লিখবো রো স্প্যান 4। ওকে, এই জাস্ট চেঞ্জটা কিন্তু এই জায়গায়। আর বাদবাকি এটা যেহেতু ডাটা আকারে দেওয়া আছে, এই জন্য কিন্তু সব যেহেতু হেডার আকারে দেওয়া আছে, যেমন টিএস, রোল, গ্রুপ, এই গ্রুপের জন্য লিখলাম, তারপর নেমের জন্য লিখলাম, তারপর রেজাল্টের জন্য লিখলাম, তারপর ওই ইয়াটা শেষ। তারপর দেখেন 101-এর জন্য লিখলাম, তারপর সায়েন্সের জন্য লিখলাম, তারপর রিয়ার জন্য লিখলাম, তারপর A+ লিখলাম, তারপর কি লিখলাম 102-এর জন্য লিখলাম সায়েন্স, তারপর রিমার জন্য লিখলাম A+ লিখলাম, তারপর ওই টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। সো জাস্ট এখানে কি হয়েছে, কুল স্পেন এবং রো স্পেন একসাথে দেওয়া আছে এবং এই প্রশ্নটা বোর্ডের কোশ্চেন বোর্ডে আসছিল। এবার দেখেন, এবার একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা ডিমর্গানের চিত্র দেওয়া আছে। সো চিত্র যদি অ্যাড করতে বলে, তো মাঝে মধ্যে কিন্তু বলে যে একটা পিকচার অ্যাড করেন, সেই পিকচারের কোডটা প্রশ্নে দেওয়া থাকে বা পিকচার কোথায় কীভাবে সেভ করতে হবে সেটা দেওয়া আছে। সো এইভাবে যদি পিকচার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আমরা কীভাবে করব, প্রথমে লিখতে হবে কি HTML বডি টেবিল, তারপর দেখেন, তাহলে এবার দেখেন এটা একটা রো, এটা একটা রো, দুইটাই রো আছে। তো প্রথমে লিখলাম নেম, তারপর হলো পিকচার, এটা যেহেতু একটু বোল্ড করে দেওয়া আছে, এখানে লিখছে TH, যদি নর্মালি দেওয়া থাকতো তাহলে TD লিখতাম, মানে ডাটাকাই লিখতাম। এবার হলো মেন কথা, ডিমর্গানটা আছে ওকে ফাইন, কিন্তু মেন চেঞ্জটা হলো এই জায়গায়। এই জায়গায় কী কী চেঞ্জ, প্রথমে লিখতে হবে এটা একটা ডাটা, মানে এই যে ছবিটা আছে একটু বোঝার চেষ্টা করেন, এই যে ছবিটা আছে এটা একটা ডাটা, দেখেন এটা একটা ডাটা, TD দ্বারা শুরু, তারা কিন্তু এটা একটা TR, মানে টি রো, এই রোটা এখানে ক্লোজ হয়েছে। সো এটা একটু ডাটা, এই ডাটাটা এখানে আমরা ক্লোজ করে দিলাম। তারপর এটাও কিন্তু একটা ডাটা, ছবিটা একটা ধরনের ডাটা, যেমন ডাটা এখানে শুরু করব, এই ডাটা এখানে শেষ। কিন্তু এই ডাটাটা শুরু করার পরে যেহেতু এটা একটা পিকচার, এটা কিন্তু বোঝাইতে হবে যে এটা একটা পিকচার, এর জন্য আপনাকে এখানে কী করতে হবে, এই ইমেজ যে ট্যাগটা আছে এই এতটুকু আপনাকে ইউজ করতে হবে। দেখেন কীভাবে লিখবো, ইমেজ, তারপর সোর্স, এই সোর্সটা লিখতে হবে SRC, তারপর লিখতে হবে এতটুকু আগে লিখতে হবে যে এটা একটা পিকচারের নাম, এই যে অ্যাড্রেস এটা কিন্তু সাধারণত প্রশ্ন দেওয়া থাকবে যে ওই যে পিকচারটা এটা এই নামে সেভ করা। আমরা যে একটা ছবি তুলি, ছবি তোলার পর সেই ছবিটা যখন গ্যালারিতে সেভ হয় তখন একটা নামে থাকে, তাই না? সো ওই নামটা এখানে দেওয়া আছে, তো নামটা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন যদি না দেওয়া থাকে photo.png লেখা যায়, সমস্যা নেই। তারপর সেটা হাইট অ্যান্ড ওয়েটটা একটু দিয়ে দেবেন, 100 স্ট্যান্ডার্ড দিয়ে দিলেন, তারপর ওই ডাটাটা ক্লোজ করে দিলেন। তার মানে ইমেজ যদি আসে আমাদের কি ইউজ করতে হবে, এই যে ট্যাগটা, এই ট্যাগটা ইউজ করতে হবে। এবং ইমেজের কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, মানে সবগুলো কিন্তু আমরা শেষ সময় ক্লোজ করি, যেমন এখানে HTML শুরু, এখানে HTMLটা ক্লোজ করে দিচ্ছি, বাট ইমেজটা কিন্তু একটা ক্লোজ, মানে এর ক্লোজিং ট্যাগ নাই, শুধুমাত্র ওপেনিং ট্যাগটা আছে, এই জন্য জাস্ট ওপেনিং একটা ট্যাগ দিয়ে আমরা শেষ করে দিব। তারপর ডাটা ক্লোজ, তারপর এখানে টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখেন এবার যদি এরকম থাকে একটা ইকুয়েশন দেওয়া থাকলো, হ্যাঁ একটা ইকুয়েশন আকার দেওয়া, যেমন আমরা বীজগণিতিক ইকুয়েশন একটা দেওয়া থাকলো, এ দিয়ে বললো যেমন a + b হোল স্কয়ার = a² + 2ab + b², এগুলো কিন্তু আমরা সূত্র শিখে আসছি। সো এই সূত্রের জন্য আপনাকে কোড লিখতে বললো, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, প্রথমে আপনি লিখবেন HTML, তারপরে লিখবেন বডি, তারপর টেবিল, সব সেম। অ্যালজেব্রাটা দেখেন, অ্যালজেব্রাটা নর্মালি একটু বোল্ড করে দেওয়া আছে, এটা আমরা লিখলাম, সমস্যা নেই। মেন যেটা জিনিস সেটা হলো যে এই যে আমাদের এটা দেওয়া আছে, দেখেন এই যে এটা একটা কিন্তু এই সম্পূর্ণ কিন্তু এই সম্পূর্ণ একটা রো, এই সম্পূর্ণ কিন্তু একটা রো, এই রোর ভিতরে আমরা ওই যে প্রথম দিকে শিখে আসছিলাম আনঅর্ডার লিস্ট, সেই আনঅর্ডার লিস্টেও অ্যাড করা আছে। দেখেন এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্ত কিন্তু আনঅর্ডার লিস্টকে বোঝাচ্ছে, এই জন্য আনঅর্ডার লিস্টটা ওখানে অ্যাড করতে হবে। তাহলে সেক্ষেত্রে আগে ডিক্লেয়ার করবো যে সম্পূর্ণ একটা ডাটা, সম্পূর্ণ ডাটা একটা দিয়ে করলাম, এই ডাটাগুলো কি ইন্ডিকেট করছে, একটা আনঅর্ডার লিস্ট, এবং এই আনঅর্ডার লিস্টে প্রথম থেকে শিখে আসছে, এরকম যদি থাকে সেটাকে বলা হয় ডিস্ক লিখলাম। তারপরে এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, সো এই লিস্টটা এখানে শুরু করলাম, এই লিস্টটা এখানে ক্লোজ, তারপরে এই লিস্ট, তারপরে লিস্ট এখানে শুরু, তারপরে লিস্টটা এখানে ক্লোজ, তারপরে ওই যেহেতু একটা আনঅর্ডার লিস্ট ক্লোজ, তারপর ডাটা এখানে ক্লোজ, তারপর টিআর এখানে ক্লোজ। কিন্তু তার আগে এগুলা কী জিনিস
যদি কখনো উপরে থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব সাব। মনে রাখার জন্য মনে রাখবো যে পির দেখেন পির মানে পি লিখলে কিন্তু উপরে এরকম থাকে, যেন উপরে যদি থাকে তাহলে এটা ইউজ করবো। আর যদি নিচে কখনো থাকে মানে H2SO4 এরকম থাকলো তাহলে মানে নিচে দেওয়া আছে, নিচে থাকলে আমরা ইউজ করবো এটা সাব, আর এটা সাব আর এটা সাব মানে বি ইউজ করবে এখানে। বি দ্বারা এই নিচে মানে মনে রাখার জন্য মনে রাখবো যদি নিচে থাকে কখনো এরকম তাহলে বি ইউজ করবো, মানে বির ইয়াটা কিন্তু নিচের দিকে। আর যদি উপরে থাকে তাহলে সেক্ষেত্রে সুপ আমরা ইউজ করবো। ওকে, তাহলে দেখেন এখানে যেহেতু লেখা আছে A+B লিখলাম। লেখার পরে কি আছে A+Bর উপরে 2 আছে, এজন্য সুপ ইউজ করলাম, সুপ টু সুপ ক্লোজ। তারপর কি ইকুয়াল টু এ লিখলাম, আবার এই এর উপরে 2 আছে তাই জন্য সুপ এখানে শুরু, সুপ এখানে ক্লোজ, মাঝখানে এখানে 2টা দিয়ে দেবো, প্লাস 2ab নর্মালি আছে। তারপর দেখেন বির উপরে কিন্তু কি আছে সুপ আছে, তাহলে সুপ এখানে শুরু, সুপ এখানে ক্লোজ, তারপর ওখানে লিস্টটা এখানে শেষ হয়ে গেল। সেমভাবে তারপর একটা A+B লিখলাম। তারপর A+Bর উপরে কি আছে 3 আছে, 3টা যেহেতু সুপ আকারে মানে উপরে আছে তাহলে সুপ ইউজ করবো, সুপ এখানে ক্লোজ। তারপর এখানে ইকুয়াল টু এ আছে, এর উপরে 3 আছে, 3টা পর্যন্ত সুপ ইউজ করবো, সুপটা এখানে ক্লোজ, প্লাস 3a এর উপরে যেহেতু আছে আবার কি লিখবো সুপ টু সুপ ক্লোজ। তারপর বি আছে, বি নর্মাল লিখবো, আবার প্লাস 3a বির উপরে আছে তাহলে সুপ এখানে শুরু, সুপ এখানে ক্লোজ। তারপর বি নর্মালি আছে, বি লিখলাম। তারপরে কি তারপর আছে 3 আছে তাহলে 3 লিখে আমরা লিস্টটা ক্লোজ করে দেবো। যদি এখানে একটা প্লাস হওয়া উচিত ছিল, প্লাসটা এখানে দিয়ে নিই, আপনি যেরকম আছে আপনি ওরকমই করে ফেলেন। পরীক্ষা যদি এখানে প্লাস না থাকে আপনি প্লাস দিবেন না, মানে জেনে শুনে ভুল করতে যাবেন না, পরীক্ষা যেরকম থাকবে আপনি তার জন্য করে ফেলবেন। তারপরে যেহেতু এটা এই অর্ডার লিস্টটা কেন দিলাম, যেহেতু এখানে অর্ডার লিস্ট আসছে, যদি অর্ডার লিস্টটা না থাকতো তাহলে এটাও লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই যদি না থাকতো, বাট যেহেতু আছে এই জন্য এখানে অর্ডার লিস্ট লিখতে হবে। এখানে অর্ডার লিস্ট ক্লোজ, তারপর ডাটা ক্লোজ, তারপর টিআর ক্লোজ, তারপর তো টেবিল ক্লোজ, HTML বডি ক্লোজ, HTML ক্লোজ। সো এইভাবে কিন্তু আমাদের আসতে পারে। এবার দেখেন, এবার হলো সর্বশেষ আমরা চলে আসলাম। সর্বশেষটা কীরকম প্রশ্ন এভাবে দেওয়া থাকে, কি দেওয়া থাকে মানে প্রশ্ন এভাবে বলে দিবে যে খুলনা ইউনিভার্সিটি যে লেখাটা আছে এটা এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, মানে এটা স্ক্রল করতেছে এবং এখানে একটা হাইপার লিঙ্ক যুক্ত করতে বলছে। অর্থাৎ আপনি যে গো টু মাই পেজ এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনি চলে গেছেন হলো কোথায়, খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেছেন। সেটার জন্য কীরকম, যদিও এটা আমি বাস্তব এক্সাম্পল একটু উপর দেখাচ্ছি, বাট আপাতত আমরা ইয়াটা বুঝি। সেক্ষেত্রে যেটা লিখতে হবে, যেহেতু এটা স্ক্রল করতেছে স্ক্রলের জন্য লিখতে হবে মার্কিউ, ডিরেকশনটা বলে দিবেন, রাইট থেকে এটা আসবে, এটা সেকেন্ডে কতবার করবে, এটা 5 বার, স্ট্যান্ডার্ড হলো 5, নর্মালি 5 খুলনা ইউনিভার্সিটি লেখা থাকবে। তারপর মার্কিউ ট্যাগ ক্লোজ, মানে মার্কিউ দ্বারা বোঝাবে এটা স্ক্রল করবে, মানে এক পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে যাবে, ডিরেকশনটা বললে এটা ওই পাশে যাবে, ঠিক আছে, মার্কিউ ট্যাগ ইউজ করতে হবে। আর এটা যদি একটু বোল্ড করে দেওয়া আছে, বোল্ডটা আমরা এখানে লিখলাম যে বোল্ড এখানে শুরু, বোল্ড এখানে ক্লোজ। যদি এখানে কোনো টেবিল না, সো টেবিলে কোনো ইউজ করা যাবে না, এটা টেবিল থেকে আমরা বের হয়ে আসছি। এই হাইপারলিঙ্কের ক্ষেত্রেও এটা ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। তাহলে সেক্ষেত্রে হাইপারলিঙ্ক যখন শুরু হবে তখন এটা থেকে শুরু হলো আর এখানে শেষ হবে, এখানে শেষ হবে, ওখানে লিখে দিলাম। তো এখানে লিখতে হবে রেফারেন্সের এখানে, এই রেফারেন্সের এখানে এ লিখবেন, তারপর রেফারেন্সের এখানে এই লিঙ্কটা লিখবেন। এই লিঙ্কটা কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, যে একটা লিঙ্ক দেওয়া থাকে ওই লিঙ্কটাকে আপনি এখানে হাইপার লিঙ্ক করেন, সেক্ষেত্রে ওই যেই লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটা এখানে বসায় দিবেন। আর কি লিঙ্কের মানে কোন লেখার সাথে যে লিঙ্ক আপ হবে সেই লেখাটা এখানে লিখে দিবেন, আর ওই হাইপার লিঙ্কটা এখানে ক্লোজ করে দেবেন। তারপর জাস্ট বডিটা আছে, বডিটা ক্লোজ, HTML ক্লোজ। ওকে, সো এভাবে কিন্তু আপনাকে যদি কখনো হাইপার লিঙ্ক যুক্ত আসে তাহলে সেক্ষেত্রে এভাবে করতে হবে। মানে এটা কীভাবে আসে একটু আপনাদের বাস্তবে দেখাই দিই, তাহলে আশা করি জিনিসটা একটু ক্লিয়ার হবে। বাস্তবে যদি দেখাই, এবং এটা আপনি চাইলে কিন্তু বাসায়ও করতে পারেন, যে এই জিনিসগুলো যে আছে এগুলো কিন্তু আপনি চাইলে বাসায়ও করতে পারেন। যেমন দেখেন আমি যদি দেখাই যে এটা আসলে কীভাবে থাকে, হ্যাঁ দেখেন নর্মালি আমি যেটা বললাম যে এরকম, এই দেখেন লেখাগুলো এখানে আসতেছে, আশা করি লেখাগুলো বুঝতে পারবেন। লেখা আছে যে খুলনা ইউনিভার্সিটি, দেখেন এই খুলনা ইউনিভার্সিটির লেখাটা উপর দিয়ে কিন্তু দেখেন, একটু লক্ষ্য রাখেন এখানে খুলনা ইউনিভার্সিটির যে লেখাটা আছে লেখাটা কিন্তু স্ক্রল করতেছে, হ্যাঁ স্ক্রল করতেছে। আর এখানে কিন্তু লেখা আছে যে খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইট, আপনি যদি খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি একটা ক্লিক করেন, দেখেন খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ক্লিক করলে খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু চলে আসলো, খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসলো। তো এভাবে যদি আপনাকে কী করতে বলে, এভাবে যদি আপনাকে একটা HTML কোড লিখতে বলে তাহলে সেটা কীভাবে করবেন সেটা কিন্তু দেখাচ্ছি। এবং এটা আপনি চাইলে নোটপ্যাডে করতে পারেন, আপনি নিজে যদি এগুলো প্র্যাকটিস করতে চান করতে পারেন। সেক্ষেত্রে দেখেন এটার জন্য আমরা যদি দেখি এটার ওপেন, আমরা কীভাবে সেটা ওপেন করবো এটা। আচ্ছা আমরা নোটপ্যাডে একটু দেখি এটা আমরা কি দেখেন, এই কোডটা কিন্তু আমরা যতক্ষণ ধরে যেটা রান করলাম সেই কোডটা এখানে লেখা আছে। এই কোডটা লিখলে কি হবে, আমাদের আগে যেটা আমি দেখালাম সেরকম দেখাবে। এই জিনিসটা কিন্তু আমি এতক্ষণ ধরে বুঝাইলাম,
যে এই যে বিষয়টা আছে সেম এর যদিও খুলনা ইউনিভার্সিটির লেখাটা স্থির আছে, আমি পিকচার নিচে দেখে স্থির আছে, কিন্তু আসলে বাস্তবে এটা কিন্তু ঘুরতেছে। প্রশ্নে উল্লেখ করে দিবে, প্রশ্নে বলে দিবে যে খুলনা ইউনিভার্সিটির লেখাটা স্ক্রল করতেছে, সেক্ষেত্রে আপনাকে এভাবে করতে হবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আপনি এটা নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। আপনি চাইলে একটা নোটপ্যাডে এগুলো লিখবেন, লিখে আপনি রান করবেন, রান করলে দেখবেন যে এই লেখাগুলো লিখে রান করলে দেখবেন এরকম চলে আসতেছে সবগুলোর ক্ষেত্রে সেম। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা আসবে, এই প্রশ্নটা প্রায় সময় চলে আসে এই আপনার HTML এর সাথে, বলে যে ওয়েব পেজ পাবলিশ করা ধাপগুলো লিখো। সো এটা আপনি একটা ওয়েব পেজ তৈরি করুন, সেটা পাবলিশ করা ধাপগুলো কী কী? প্রথমে অবশ্যই ডোমেইন নাম রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েব হোস্টিং নির্বাচন করতে হবে, ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, ফাইল আপলোড করতে হবে, তারপর SEO করতে হবে, ওয়েবসাইট টেস্টিং করতে হবে, তারপর সবার শেষে পাবলিশিং করতে হবে। এই 7টা ধাপ, এই 7টা ধাপ একটু মুখস্থ রাখবেন, কারণ এটা কিন্তু সাধারণত নাম্বারে, মানে HTML এর সাথে নাম্বার সাধারণত এটা অ্যাড করে দেয় যে আপনি HTML তৈরি করলেন, সেটা আপনি কীভাবে পাবলিশ করবেন তার ধাপগুলো লেখেন। সেক্ষেত্রে এই 7টা ধাপ কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। 4 মার্কের জাস্ট প্রশ্ন এটা কিন্তু চলে আসে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো ক্লাসটা সবার কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটা ইনফরমেশন জানাই দিই, আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলে অ্যাডমিশনে আমাদের কাছে পড়তে পারেন। আমরা কিন্তু অ্যাডমিশনে অনলাইনে কোচিং করাই। তো যারা কোচিং করতে চান তাদের কোর্স ফি মাত্র 2000 টাকা, তবে এখন ডিসকাউন্টে ভর্তি চলতেছে। বোর্ড পরীক্ষা চলাকালীন সময় যদি ভর্তি হন, তাহলে আপনি 500 টাকার ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। এই 1500 টাকা দিয়ে সম্পূর্ণ অ্যাডমিশন জার্নি অনলাইনে ক্লাস করে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে কল করবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে বা কল করলে আপনি বিস্তারিত মানে জেনে নিয়ে ভর্তি হতে পারেন। মেডিকেল বা ভার্সিটির জন্য GK ব্যাচও আছে, সেটা কোর্স ফি 1000 টাকা, এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা। সো এই নাম্বারে ফোন দিয়ে আপনি বিস্তারিত জেনে ভর্তি হতে পারেন। তো সম্পূর্ণ ক্লাসটা আশা করি ভালো লাগছে আপনাদের কাছে, এবং এখান থেকে যদি প্রশ্ন আসবে একটু ভালো করে বুঝলে আশা করি এখান থেকে আপনি উত্তর করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।